ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমরা এই এপিসোডে নতুন করে কোনো ইনফরমেশন দিব না। আমরা গত 8 সপ্তাহ ধরে আপনাদের সাথে আছি। গত 8 সপ্তাহের মধ্যে 7টি সপ্তাহে আমরা যেই সব ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি, সেই ইনফরমেশনগুলোর একটা সামারি টানার চেষ্টা করব আজকের ভিডিওতে। সেই সাথে কিছু তথ্য যেগুলো আমাদের মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বলিনি, এই ইনফরমেশনগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। সাথে সাথে বিভিন্ন ধরনের স্ক্যাম, বিদেশে আসা নিয়ে যে বিভিন্ন ধরনের মিসকনসেপশন আছে, সেগুলোও যতটুকু পারা যায় আমরা দূর করে ফেলার চেষ্টা করব, যদিও এই ভিডিওটা খুবই ছোট হবে। প্রথমত আমাদের সাথে মানে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছে তন্ময়, রাইট, আর আমি মঈন। আমরা প্রথম থেকেই যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের চোখে পড়েছে যে বাংলাদেশ থেকে যখন মানুষ মাইগ্রেশন করতে চায়, স্কিলড মাইগ্রেশন করতে চায়, প্রথমেই নাম আসে ইউএসএ, কানাডা, জার্মানি। এই নামগুলো যত আসে ততটা ফ্রান্স আসে না। আমি কখনো শুনিনি ওইভাবে। তো ইভেন ফ্রান্সের যারা স্টুডেন্ট কমিউনিটি আছে, ফ্রান্সের যারা কি বলে মানে মাইগ্রেন্ট ওয়ার্কার কমিউনিটি আছে, স্কিলড মাইগ্রেন্ট কমিউনিটি আছে, কমিউনিটিটুকু এতটুকু বড় না, অনেক বড় না। আপনারা যারা ইতিমধ্যে অনলাইনে বিভিন্ন জায়গা সম্বন্ধে দেখেন, দেখবেন যে জার্মানি, ইউএসএ, কানাডা ভরপুর বাংলাদেশি মানে স্কিলড মানুষজন আছেন। তারা বিভিন্নভাবে তাদের ওই দেশগুলোতে কন্ট্রিবিউট করছেন, কিন্তু সেই হিসেবে ফ্রান্সে এটা ওই ধরনের মানে একটা অবস্থায় পৌঁছায়নি। তো আমাদের ইচ্ছা ছিল, আমরা যেহেতু ফ্রান্সে থাকি, আমরা চাচ্ছিলাম যে ফ্রান্সকে আপনাদের কাছে তুলে ধরার, যেন আপনারা ফ্রান্সকেও একটা নতুন ডেস্টিনেশন হিসেবে দেখতে পারেন। তো আমরা এখানে বিভিন্ন ধরনের মাইগ্রেশন পলিসি বলেছি। বিশেষ করে স্কিলড মানুষ হিসেবে আপনি কয়েক রকমে আসতে পারেন। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় এখানে আসা, তারপর হচ্ছে স্টার্ট আপ নিয়ে আসা। সেই সাথে আমরা যেইটা নিয়ে বলিনি খুব বেশি, সেটা হচ্ছে যে ডিরেক্টলি জব নিয়ে এখানে আসা। এটা হয়তো আমরা ভবিষ্যতে কখনো এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সেই সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার মানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনার জব অপরচুনিটি কি, সেই সাথে জব অপরচুনিটির সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা কি ধরনের একটা বাধা হিসেবে তৈরি হয়, এবং সেটা ওভারকাম করার আমরা যেভাবে ওভারকাম করার চেষ্টা করছি বা করেছি, এইটার কিছু পদ্ধতি। সেই সাথে গত কয়েকটা ভিডিওতে আমরা যেটা করেছি, স্টুডেন্ট ভিসায় আসার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস, কোর্স চুজ করা, মোটিভেশন লেটার লেখা, এই বিষয়গুলো নিয়েও আমরা মোটামুটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আজকে এটাই হচ্ছে সামারি। এর সাথে আমরা নতুন করে যে তথ্যগুলো দিব সেগুলা নিয়ে তন্ময় কথা বলবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি কভার করি যে অ্যাজ এ স্টুডেন্ট যদি তুমি আসো, কোন কোন জিনিসগুলা একজন মানে অ্যাপ্লিক্যান্টের টেক কেয়ার করা উচিত, যেটা আমরা অফকোর্স আমাদের গত ভিডিওস গুলোতে অনেক ডিটেলে হয়তোবা করিনি, বাট আমরা অনেকখানি কভার করার ট্রাই করেছি। সো ফার্স্ট থিং হচ্ছে যে ফ্রান্সে আসতে হলে ইউনিভার্সিটিগুলার মেইন যেই ইস্যুসগুলো আমরা ফেস করি অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট, সেটা হচ্ছে যে খরচ কিরকম হবে। সো খরচের একটা লিস্ট আমরা করে দিয়েছি, সিমুলেশন। এখানে থাকার জন্য পার মান্থ 1,000-1,200 টাকার মতন খরচ হতে পারে। টিউশন ফিজ ইউনিভার্সিটিগুলার, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটু বেশি, পাবলিকগুলো একটু লেস এক্সপেন্সিভ। আর্গুয়েবলি ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছে বা ফ্রেঞ্চ স্টুডেন্ট আছে, আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আদার দেন ইউ ন্যাশনালস, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি তাদের টিউশন ফিস ফ্রান্সে খুব বেশি ভ্যারি করে না। মোস্ট অফ দ্য কেসেসে করেই না, কোনো ভ্যারিয়েশন নাই। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো বা তাদের স্পেশাল কিছু পলিসির জন্য চেঞ্জেস থাকতে পারে। তো সেটা যে ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করব, সেই ইউনিভার্সিটিতে খুব ক্লিয়ারলি মেনশন করা থাকে। সো খরচের আর কিছু খাত হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য ইউনিভার্সিটি টিউশন ফিস দেওয়ার জন্য যেই অ্যামাউন্টগুলো, সেটাই কিন্তু আপনার খরচ।
এর বাইরে আপনি যে খরচটা অন্য কাউকে যদি দিতে চান, অনেকে আমি যখন বাংলাদেশ থেকে আসি, অনেকে এজেন্সির থ্রুতে হচ্ছে আসে, ওই যে অ্যাডিশনাল অ্যামাউন্ট আপনি এজেন্সিকে দিচ্ছেন সেটা আপনার একটা এক্সট্রা অ্যাডেড অ্যামাউন্ট, যেটা অ্যাকচুয়ালি আপনার এই জার্নির জন্য দরকার নাই, বাট আপনার কাজ যেহেতু এজেন্সির আপনার কাজটাকে ইজ করে দেয়, ওই ইজ আপ করার ফিটা হচ্ছে আপনি কনভিনিয়েন্স ফিটা আপনি তাদেরকে দিচ্ছেন। আচ্ছা, একটুখানি যদি আমি এই জায়গাটা ধরি, আমি যতদূর জানি যে এই অ্যাপ্লিকেশন প্রসেসের কোনো অংশেই অ্যাকচুয়ালি কোনো এজেন্ট বা কোনো ভায়া হয়ে কারো সাহায্য নেওয়ার প্রয়োজন নাই, এটা আমার ধারণা। এটা কি সত্যি কিনা? এটা 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 আমি এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। তুমি উবার ইটস ইউজ করছো, রাইট? হ্যাঁ। সো উবার ইটস বেসিক্যালি কি করে, তুমি তোমার ফোনে যাচ্ছ, ফোনে যে দেখলা যে এই রেস্টুরেন্ট তোমাকে খাবার দিচ্ছে, তো তুমি ওই খাবারটা অনলাইনে অর্ডার দিচ্ছ, কেউ একজন তোমার খাবারটা ওখান থেকে নিয়ে এসে তোমার বাসায় দিয়ে যাচ্ছে, এবং এটার জন্য তুমি একটা চার্জ তাকে পে করতেছো, রাইট? এটাই তো হচ্ছে উবার। সো এজেন্সির কাজটা অনেকটা এরকমই, যে কাজ, বাট তুমি কিন্তু খাবারটা নিজেই রেস্টুরেন্টে যেয়ে নিয়ে আসতে পারতা, তোমার ওই সার্ভিস চার্জটা দেওয়া তাহলে আমরা যদি কেউ চায় তাহলে এই পুরো প্রক্রিয়াটা নিজেই করতে পারে। তো তাহলে আমি যদি দেখি যে যদি পুরো প্রক্রিয়াটা এই মানে একজন মানুষ নিজেই করতে পারে, সেক্ষেত্রে একটা এজেন্সি কতটুকু দায়িত্ব পালন করতে পারে, মানে তার এখতিয়ার কতটুকু আছে বা সে কতটুকু করতে পারে, কি সার্ভিসটুকু সে দেয়? কিছু কিছু এজেন্সির সাথে অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন থাকে। যদি অ্যাফিলিয়েশন থাকে, ওদের কাছে হার্ডলি যে ক্যাপাসিটিটা থাকে, যে ওরা খুব টাইমলি অ্যাওয়্যার থাকে যে কখন একটা ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে, রিকোয়ারমেন্ট গুলা একটা স্টুডেন্টের জন্য আরো বেশি ক্লিয়ার থাকে। সো ওই যে সেম ইনফরমেশন গুলা তুমি বেসিক্যালি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানতে পারবে, বাট যেহেতু ওই এজেন্সির কাছে সবকিছু গোছানো থাকে, ইনফরমেশন গুলা জানা থাকে, টাইম গুলা জানা থাকে, তো তুমি খুব তাড়াতাড়ি ওই ইনফরমেশন গুলো এজেন্সির কাছ থেকে, মানে এলিজিবিলিটিটা আসলে কখনোই এজেন্সি তোমাকে বলতে পারবে না, বিকজ তোমার এলিজিবিলিটি, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার সার্কামস্টান্সেস, তোমার সবকিছু মিলে একাডেমিক রিভিউয়ার যে আছে ইউনিভার্সিটি, তারা হচ্ছে এটা করতে পারবে। বাট এটা অনেকটা তোমার মেশিন লার্নিং এর মতন, ওরা অনেক স্টুডেন্ট দেখে দেখে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সো ওরা একটা রেকমেন্ডেশন করতে পারে, বাট ওইটা কতটুকু ভায়াবল সেটা, মানে দে আর নট কোয়ালিফাইড ফর দিস। আমরা যদি চিন্তা করি যে আমি যদি একজন এজেন্সি উপর ভরসা করি যে আমার এনরোলমেন্ট গ্যারান্টেড হবে এবং হচ্ছে আমার ভিসা প্রসেসিং গ্যারান্টেড হবে, এই বিষয়ে কি আমি তার উপর মানে ভরসা করতে পারি? না, ফর এক্সাম্পল ভিসা অ্যাপ্লিকেশন, যেটা আমি বললাম তোমাকে, তোমার মোটিভেশন লেটার, তোমার ইউনিভার্সিটি, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটার উপরেই তোমার ভিসা অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে তোমার এমবাসিতে। প্লাস হচ্ছে তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা কি পাবা না, যেটা আমি মাত্র বললাম, যে এজেন্সি কখনোই ইনফ্লুয়েন্স করতে পারবে না। এজেন্সি হয়তো তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবে যে না, ইউ ডু দিস, এটা হলে ওদের সব রিকোয়ারমেন্ট কভার হবে, যেটা তুমি বেসিক্যালি নিজেই অনলাইন থেকে দেখে নিতে পারবা। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি একটা এজেন্সিকে অনেক টাকা চার্জ দিব জাস্ট বিকজ তারা আমার মানে আমার কোর্সে এনরোলমেন্ট নিশ্চিত করবে এবং হচ্ছে আমার ভিসা প্রসেসিং একদমই মানে নরমালি করবে, এটা খুব সম্ভবত ভুল ধারণা। এটার জন্য অনেক টাকা তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয়। ভুল ধারণা না, এটা ভুল ধারণা না, এটা পসিবল, বিকজ তুমি যদি তোমার একটা উবার ডেলিভারি তোমাকে যে করবে, তাকে যদি 5 টাকার জায়গায় তুমি যদি 200 টাকা দাও, নো ওয়ান উইল চার্জ ইউ। there is nothing wrong, but জিনিসটা হচ্ছে তুমি ইউ আর পেইং এক্সট্রা। সো মানে আমরা যদি দেখি যে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে বিদেশে মাইগ্রেট করতে যায়, তাহলে তার মাথায় রাখতে হবে যে টিউশন ফি, হোম এক্সপেন্স, মানে লিভিং এক্সপেন্স, সবকিছু মাথায় রেখে তারপর তার আসতে হবে। তার সাথে যদি শুরুতেই যদি 5 লাখ 10 লাখ টাকা যদি চলে যায়, যেটা এড়ানো যায়, তাহলে সেটা আমার মনে হয় পরের যে এখানে আসার পর যে লাইফটা, এটাকে একটু বার্ডেনের। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে এনরোলমেন্টের সময় তো আমাদের যে ভিসা প্রসেসিং ফি, সরি কোর্সের এনরোলমেন্ট ফি, অ্যাপ্লিকেশন ফি, এই বিষয়গুলো আসে, সেগুলোতে কি আমি ডিরেক্টলি পেমেন্ট করতে পারি, না এটাও এজেন্সি থ্রুতেই করতে হয়? কোর্স অ্যাপ্লিকেশনের জন্য, মানে কোর্স প্রোগ্রাম ফিজ, বেসিক্যালি তুমি
বেস্ট ভায়াবল সলিউশন হচ্ছে তুমি বাংলাদেশে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করো। অনেকগুলা বিভিন্ন ব্যাংকেরই ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থাকে। ওই ডিপার্টমেন্টে যে তুমি যদি একটা স্টুডেন্ট ফাইল ওপেন করো, তোমার কাছে যদি সব ধরনের ডকুমেন্ট প্রপার থাকে, তুমি তোমার একটা স্টুডেন্ট ফাইল বাংলাদেশ থেকে ওপেন করতে পারো, এবং তখন তুমি তোমার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা পাঠাইতে পারবা, যে টাকাটা তোমার পাঠানো দরকার। এর মাঝখানে কোনো ধরনের দ্বিতীয় বা তৃতীয় মাধ্যমের দরকার হয় না। এই জায়গাগুলোতেই বেসিক্যালি আমরা মানে স্ক্যামড হই, বা কাউকে আমরা অ্যাডিশনাল ফিজ দিয়ে দেই। আমরা এই ধরনের স্ক্যাম রিলেটেড জাস্ট এডুকেশন নিয়ে বাংলাদেশের কোনো স্টুডেন্ট যদি বাইরে আসতে চায়, সে বাংলাদেশে থাকা অবস্থায় কোন কোন ধরনের স্ক্যামে পড়তে পারে সেটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও প্রত্যেকটা বিষয় এলোবোরেট করে বলার চেষ্টা করব, বিকজ like we said যে we really want you to grow, at the same time আমরা চাই না যে আমাদের বাংলাদেশি কোনো স্টুডেন্ট বা আমাদের বাংলাদেশিরা কেউ বাইরে আসার সময় কোনো ধরনের স্ক্যাম বা কোনো ধরনের আননেসেসারি হ্যাসেলের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, কামিং ব্যাক টু ইউ মঈন, যে আমরা আসলে স্টার্টআপ নিয়ে কিছু আমাদের প্রথম 3-4টা ভিডিও ছিল হচ্ছে স্টার্টআপ নিয়ে। তুমি যদি একটু ভেরি শর্টলি পুরোটাকে রিক্যাপ করো। স্টার্টআপ নিয়ে আমরা আমার এক্সপিরিয়েন্স গুলো বলেছি, আমি কি ধরনের প্রজেক্ট নিয়ে এসেছি। আমি 2টা প্রজেক্টে এখানে অ্যাকসেপ্টেড হয়েছিলাম। একটা প্রজেক্ট ছিল হচ্ছে জাস্ট অ্যান আইডিয়াটা অনেক ইলাবোরেটেড ছিল, এটার বিজনেসের প্ল্যান প্রপার ছিল, এই জন্য এটা অ্যাকসেপ্টেড হয়েছিল। আরেকটা হচ্ছে রেভিনিউ ছিল দেখে অ্যাকসেপ্টেড হয়েছিল। যদিও বলে রাখি যে প্রথম যে আইডিয়া যেটা নিয়ে আমি ফ্রান্সে মুভ করেছিলাম প্রথমবার, সেই প্রজেক্টটা আমি কমপ্লিট করিনি, কিন্তু এটা পিভট করতে করতে ডিফারেন্ট হয়েছে। তো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার ইটস নট ইম্পর্টেন্ট কেউ আপনাকে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন এটা নিয়ে সে কনসার্ন না, তারা কনসার্ন হচ্ছে যে টিমটা নিয়ে, আপনি যেই টিম নিয়ে কাজ করছেন, যেই ধরনের স্কিল এবং হচ্ছে যে ধরনের অবজেক্টিভ নিয়ে কাজ করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন স্কিলড মানুষ কোনো একটা কিছু করতে চায়, সেই জিনিসটা সেভাবে না হলেও অন্য কোনো ভাবে সে পিভট করে চেঞ্জ করে করতে পারে। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার যে এন্টারপ্রেনারিয়াল যে অবজেক্টিভ এবং হচ্ছে আপনার যে স্কিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো টিম ম্যাটার্স, আইডিয়া ডাজেন্ট, কিন্তু স্টিল মানে আইডিয়াটা তো আপনার আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, ধারাবাহিকভাবে একটা আইডিয়া আপনার এক্সিকিউশনে নিয়ে যেতে হবে। সো জাস্ট টু অ্যাড অন, যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন বাংলাদেশ থেকে কেউ স্টার্টআপ নিয়ে এখানে আসবে, টু বিল্ড আ গুড টিম, ব্যালেন্স টিম, a very interesting idea, and to have equilibrium of everything. ওইটাই হচ্ছে মোস্টলি সাস্টেইন করবে, রাইট? কেউ যদি এখানে ফ্রান্সে এসে কোনো স্টার্টআপ ইনকিউবেট করতে চায়, তুই খুবই ব্রিফলি 1-2 লাইনের মধ্যে যদি আমাদেরকে একটু বলো যে প্রসেসটা কিভাবে, কোন জায়গায় অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে। প্রথমত হচ্ছে স্টার্টআপ নিয়ে আসতে হলে আপনার কোনো না কোনো একটা ইনকিউবেশন প্রোগ্রামে আপনার অ্যাকসেপ্টেড হতে হবে। তো ফ্রান্সের ইকোসিস্টেমে এখন অনেক ইনকিউবেশন প্রোগ্রাম আছে, অনেক ইউনিভার্সিটির আন্ডারেও অনেক ছোট ছোট ইনকিউবেশন প্রোগ্রাম আছে। সো এইটা মানে অনেক ইলাবোরেটেড মানে সার্চের ব্যাপার আছে, কিন্তু আপনার প্রজেক্টটা মানে কোন একটা ইনকিউবেশন প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনার দেখতে হবে যে ওই ইনকিউবেশন প্রোগ্রামের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভের সাথে আপনার স্টার্টআপের যে আইডিয়া সেটার মিল আছে কিনা। যদি মিল থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন লরিয়াল নামে একটা বিশাল বড় ব্র্যান্ড আছে, তাদের একটা ইনকিউবেশন প্রোগ্রাম আছে যারা শুধুমাত্র এই যে ফ্যাশন এবং কসমেটিক্স রিলেটেড স্টার্টআপকে তারা উদ্বুদ্ধ করে। নট ইম্পর্টেন্টলি এটা একটা নতুন ধরনের পারফিউম বা নতুন ধরনের একটা কসমেটিক্স, এটা না, কিন্তু অ্যাজ এ হোল এই কসমেটিক্স ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে যে পারফিউম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো একটা মানে বিজনেস প্রসেসকে আপনি যদি অটোমেট করার আইডিয়া নিয়ে আসতে পারেন, তারা আপনাকে একসেপ্ট করতে চাইবে, তারা আপনার জন্য কি বলে কাজ করার জায়গা এবং কিছু। লরিয়ালের মোস্ট প্রবাবলি এই উইংটার নাম হচ্ছে বিউটি ইনটেক। হ্যাঁ, এরকম সেম ভাবে স্পোর্টসটেক আছে, মানে এডিডাস, নাইক, এদের সবারই এই ধরনের প্রোগ্রাম আছে যেগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড। আমরা একটা সেপারেট একটা সেশন করি, যে আমরা 2-3টা আইডিয়া গ্যাদার করে ওই আইডিয়া গুলাকে এখানকার স্টার্টআপে কিভাবে ইনকিউবেট করা যায়
হ্যাঁ সত্যি আপনাদের যদি এই হ্যান্ডস অন প্রসেস এই বিষয়ে যদি আগ্রহ থাকে ডেফিনেটলি আমাদের লিঙ্কডইনে রিচ আউট করবেন। আপনারা রিচ আউট করলে আমরা এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই। তো স্টার্টআপ নিয়ে হচ্ছে অ্যাজ এ হোল এটাই হচ্ছে আইডিয়া, টিম এবং হচ্ছে আইডিয়া, এই জিনিসগুলো ম্যাটার করে এবং আপনার অবজেক্টিভের সাথে আপনার ইনকিউবেশন প্রোগ্রামের মানে মিল থাকাটা খুব জরুরি। আদারওয়াইজ এখানে খুব বেশি ইনোভেশনের জায়গা নেই, আপনি স্টুডেন্ট ভিসায় এসেও ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ার মধ্যে চলে আসতে পারেন। রাইট। সো আজকে আমাদের মেইন আইডিয়া এটা ছিল যে আমরা গত 7-8টা এপিসোড দিয়ে আমরা অনেক ধরনের আইডিয়া শেয়ার করতে চেয়েছি, বা এটা খুবই নর্মাল যে মানে পিপল মাইট গেট লস্ট ইনটু আইডিয়াস। সো এই জন্য আজকের টোটাল সেশনটা ছিল এই টোটাল আমাদের সব ডিসকাশনগুলোকে একটু একসাথে করা এবং রিলেভেন্সিটাকে শো করা। বাট স্টিল আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন্স থাকে কোনো স্পেসিফিক টপিকে, ফিল ফ্রি টু রিচ আউট টু আস থ্রু লিঙ্কডইন। আমি দেখেছি যে ইউটিউবে আমাদেরকে অনেকে কমেন্ট করে, কিন্তু ইউটিউবটা আসলে অনেক জেনারিক, তো ওইখানে স্পেসিফিক অ্যান্সার করতে আমাদের একটু চ্যালেঞ্জিং ওয়েজে দিয়ে ভিতর দিয়ে যেতে হয়। So the best platform could be LinkedIn. We would love to help you in your journey. And with that note, Moin, let's tell them stay motivated. Stay motivated. Bye. Ciao.